গল্পের নাম শোকের নেশায়, লেখিকা আশিফা সুলতানা। যে পর্ব সংখ্যা 36। চৈত্রিকা টলমল পা দুটো নিয়ে ফ্লোরে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে ঠায়। রুমে যেন ঝড় তাণ্ডব বয়ে গেছে, আসবাবপত্র ছড়ানো ছিটানো, ফ্লোর জুড়ে কাচের ছড়াছড়ি। এত বড় ঝড় বয়ে গেল অথচ সাপরাত শটান হয়ে শুয়ে আছে, চোখের উপর হাত রেখে। মুখভঙ্গি এমন যেন কিছু হয়নি। দুরু দুরু বুক নিয়ে আস্তে ধীরে রুম প্রবেশ করলো চৈত্রিকা। কাছের জন্য সঠিকভাবে হাঁটা যাচ্ছে না, পাশে যদি পায়ে বিঁধে যায় সে ভয়। অতি সাবধানে পা ফেলেও একটা কাঠের টবের সাথে পা বেজিয়ে হুমড়ি খেয়ে পড়ল সে সাপরাতের শরীরের উপর। পুরুষালী শক্ত দেহে হুমড়ি খেয়ে পড়ার কারণে ব্যথায় মৃদু চিৎকার করে উঠল চৈত্রিকা। ঘটনার আকস্মিকতায় সাপরাত হতভম্ব হয়ে গেল। দুহাতে নিজের সাথে ঝাপটে ধরল চৈত্রিকাকে, বুকের সাথে মিশিয়ে নিয়ে উত্তেজিত স্বরে বলে উঠল, চৈত্র, ঠিক আছেন আপনি? ব্যথা পেয়েছেন? বেশি লেগেছে? কোথায় পেয়েছেন আমায় বলুন যান। ক্রমাগত প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ পেল না চৈত্রিকা। ভালো হাতে সাপরাতের শার্ট আঁকড়ে ধরল, মুঠোয় পড়ে নিল, মলিন নিস্তেজ স্বরে বলল, ঠিক আছে আমি। আপনি কি হাল করেছেন রুমের? সার্ভেন্ট এসে গুছিয়ে দিয়ে যাবে। আর আপনার রাগ, সেটাও কি সার্ভেন্ট কমিয়ে দিয়ে যাবে? সাপরাত ভ্রু উঁচু করে তাকালো। চৈত্রিকাও মায়াময় ভয়ার্থ দৃষ্টি নিবদ্ধ করলো তার রক্তিম দু চোখে। চাতক পাখির ন্যায় চেয়ে আছে সে নিষ্পলক জবাবের প্রতীক্ষায়। বলিষ্ঠ দুহাতে টেনে ওকে উপরে তুলে নেয় সাপরাত। শাড়ি ভেদ করে কোমরে রাখা শক্তপোক্ত হাতের বাঁধন ঢিলে হওয়ার বদলে আরো শক্ত হলো। চক্ষুদ্বয় মেলে রাখতে পারছে না চৈত্রিকা। মুখের একদম নিকটে ভাসমান সাপরাতের চেহারাখানি। হুট করে মাদকতাময় হয়ে উঠেছে চোখ দুটো। নিঃশব্দ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সাপরাত। চৈত্রিকার শ্বাসরুদ্ধকর অবস্থা। সাপরাতের দৃষ্টি যেন ওর শ্বাস চেপে ধরছে। মাতালের ন্যায় টাল মাতাল করছে অনুভূতিটা। বুক কাঁপছে ডিম ডিম শব্দ তোলে। সাপরাত মুখ অল্প পরিমাণ কাছাকাছি আনতে চৈত্রিকা ছটফট করতে শুরু করলো। শক্ত করে চেপে ধরে ঠোঁট এগিয়ে এনেও সাপরাত ঠেলে সরিয়ে দিল চৈত্রিকাকে। থতমত খেয়ে গেল চৈত্রিকা। বিছানায় বসে চোখ বড়সড় করে তাকিয়ে রইল। এটা কি হলো? সাপরাতের দমে যাওয়ার রাগ কি আবারও মাথাচাড়া দিয়ে উঠল, নাকি চৈত্রিকার কাণ্ডে বিরক্ত হলো? সাপরাত বিছানা থেকে উঠে হাট করে খুলে রাখা দরজাটা বন্ধ করে দিয়ে আসে। চৈত্রিকা হতবাক হয়ে দেখে যাচ্ছে কেবল। দরজা বন্ধ করে এসে সাপরাত শক্ত হাতে চৈত্রিকার এক হাত টেনে কাছে নিয়ে এলো। চৈত্রিকা কিছু ঠাহর করবার আগে সাপরাত কানের কাছে মুখ নিয়ে শ্রীশের স্বরে বলে উঠল, দরজা খোলা ছিল বলেই ছটফট করছিলেন। আপনার সমস্যা সমাধান করে দিলাম, তবুও কাঁপছেন কেন? কই না তো। লজ্জা মিয়ে গেল চৈত্রিকা। সাপরাত টুপ করে ওর গালে চুমু খেয়ে নেয়। চৈত্রিকার লাল আকার ধারণ করা চেহারা নিমিষেই যেন নীল হয়ে গেল। চোখের পল্লব ঝুঁকিয়ে ফেলল ঝটপট। সাপরাত কপাল চুমু খেয়ে সরে যায়। বিছানায় হেলান দিয়ে বলে, অস্থির হবার টাইমিংটা ভুল। দমিয়ে নিলাম নিজেকে। তবে আপনি চাইলে আমায় এক দুটো কিস করতে পারেন চৈত্র। সাপরাতের কথায় চৈত্রিকার মাথা ঘুরে গেল। যেখানে নিজেই সাপরাতের সান্নিধ্যে চুপসে যায় মিয়ে যায়, সেখানে নাকি ওর নিজ থেকে কিস দেবে। এটা এবারে জয় করার মতো কঠিন বিষয় তার নিকট। সাপরাত স্মিত হেসে চৈত্রিকাকে অবাক করে দিয়ে বলল, আপনাকে আমি আদরে কৃপণতা করিনি চৈত্র, অথচ আপনি সামান্য চুমুতে পিছিয়ে যাচ্ছেন। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্বোধন বুঝি আপনি। সম্বোধনটা। সাপরাতের কণ্ঠে যতবার এই শব্দটা শুনে ততবারই চৈত্রিকার সুখময় নেশায় ডুবে যায়। কতটা ভালোবাসা সম্মান লুকায়িত এই আপনি নামক শব্দে চৈত্রিকার নিকট প্রকাশ করা অসম্ভব। হাঁটুতে ভর করে শাড়ি সামলে এগিয়ে গেল সাপরাতের কাছে। রিনঝিনের স্বরে আওড়ায়, আপনি কি চোখ বন্ধ করবেন সাপরাত? কেন? আপনি কি চুমু খাবেন? চৈত্রিকা মাথা নাড়ল। রাঙা হয়ে উঠেছে দুগাল ইতিমধ্যে। সাপরাত চোখ বন্ধ করে অধর কোণে বাঁকিয়ে বলল, শুরু করুন চৈত্রমা। চৈত্রিকার লজ্জা মাখা চেহারা নিয়ে ঠোঁট ছুঁয়ে দিল সাপরাতের কপালে। গালেও চুমু খায়। ঠোঁটের কাছে ওষ্ঠদ্বয় আনতে চৈত্রিকার শিরা উপসারে কাঁপুনি ধরে যায়। এই জীবনে হয়তো ওর দ্বারা লিপ কিস করা হবে না। সরে আসতে নিলেই সাপরাত চোখ বুজে থেকে মাথার পিছনে হাত গলিয়ে কাছে টেনে নেয়। নিজের শুষ্ক ওষ্ঠযুগল চেপে ধরে চৈত্রিকার ঠোঁটে। চৈত্রিকা হক চুকে গেল। সামনের মানুষটা গভীরভাবে মত্ত হয়ে পড়ে ওর নরম অধর জোড়ায়। মিনিটখানেক পর সাপরাত ঠোঁট ছেড়ে দিতে চৈত্রিকা থম মেরে রইল, জমে রইল বরফের ন্যায়। সাপরাত ঠোঁট মুছতে মুছতে বলে, আপনি আমার রাগ প্রশমনের মেডিসিন।
নাস্তা করে রেডি হয়ে নেয় কলেজের জন্য। আজ মডেল টেস্ট আছে। কলেজে যাওয়া জরুরি নয়তো বিয়ের এত তোড়জোড়ের মধ্যে থেকে যাওয়ার ইচ্ছে ছিল না। ফাহমিদা ব্যস্ত হাতে সব গুছিয়ে দিয়ে বললেন, চৈত্রের সাথে তো কথা হলো না, একটু পর ফোন দিব। আমার মেয়েটা যে কেমন আছে, আর নিচে থেকে তো আজ গাড়ির হর্ন শোনা যাচ্ছে না। দিহান আসেনি হয়তো তাকে আজ নিতে। গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, হেঁটে যাস না আবার। মায়ের কথা শুনে হুহা কিছু বলল না মিম। তবে বেশ অবাক হলো দিহান আসেনি শুনে। অকারণে মনটা খারাপ হয়ে গেছে। হুট করে সবকিছু শূন্য শূন্য লাগছে। বিমর্ষ চেহারা নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। নিচে এসে দেখে সত্যি আসেনি দিহান। মোবাইল তোর উপরে রেখে এসেছে। দারোয়ানের কাছ থেকে চেয়ে ওনার মোবাইলটা নিয়ে দিহানের নাম্বারে ফোন দিল। এ কদিন নাম্বারটা একদম মুখস্থ তটস্থ করে নিয়েছে মিম। কেন নিয়েছে নিজেও জানে না, কিন্তু মাঝে মাঝে অনুভব হয় দিহান ছাড়া ভীষণ অচল। এই মুহূর্তে ঠিক এমন অনুভূতি হচ্ছে। পরপর কয়েকবার কল দিল মিম। অপর পাশ থেকে প্রত্যেকবার বিজি শোনালো, ওয়েটিং দেখাচ্ছে। সাত সকালে কার সাথে এত কথায় ব্যস্ত দিহান। ওকে নিতে পর্যন্ত এলো না, ভুলে গেল। প্রায় আধা ঘন্টা ধরে ফোন করেও ব্যস্ত পেয়ে এবার মিমের ধৈর্যের বাঁধ ভাঙলো। চারপাশে সবকিছু বিষ মনে হচ্ছে ওর। কেন গা বাসাতে গেল আবেগে, কেন পারলো না নিজেকে নিয়ন্ত্রণ করতে। শেষমেশ ভালোবাসতেই হলো দিহানকে, অন্য কাউকে বাসাতে তো না। হাবিজাবি প্রশ্ন, মেন ব্যাকুল। দারোয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কী হয়েছে মিম? কিছু না চাচা, এই নিন আপনার মোবাইলটা। গেট দিয়ে বের হয়ে একটা সিএনজি ডেকে উঠে যায় মিম। পরীক্ষা দেবে না সে আজ। মনের উচ্চাটন নিয়ে কোনোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব না ওর পক্ষে। ধ্যানে অল্প পরিমাণ অবহেলা সহ্য করবার শক্তি নেই তার। নির্দিষ্ট স্থানে গাড়ি থামতে ভাড়া মিটিয়ে নেমে পড়ল মিম। হাত ঘড়িতে সময় দেখে নিল 10টা বেজে গেছে। এমন সময় অফিসের দিকে থাকে দিহান, তাই সোজা এখানে আসে। লিফটের অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে 4th ফ্লোরে উঠে যায়। ক্লান্তিতে বড় বড় শ্বাস ফেলছে মেয়েটা। কলেজ ড্রেসটা ঘামে অল্প স্বল্প ভিজে গেছে। রিসিপশনে চাকরিত মেয়েটাকে উদ্দেশ্য করে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, মিস্টার দিহান আছেন? মেয়েটা তুখোড় দৃষ্টিতে পর্যবেক্ষণ করে মিমকে। মুখে হাসি ফুটে বলে, আছেন ম্যাম, তবে স্যার এই মুহূর্তে মিটিং আছেন, আপনাকে অপেক্ষা করতে হবে। কতক্ষণ লাগবে? এই ধরুন 2 থেকে 3 ঘন্টা। এত দেরি? আপনি ওনাকে একটু ইনফর্ম করবেন যে মিম এসেছে। সরি ম্যাম, আই ক্যান ডু দিস। অপেক্ষা করুন। এত সময় অপেক্ষা কি পসিবল? মিনিট 5 কথা বলেই তো চলে যাব। মিম নাছোড়বান্দা হয়ে বলল, আপনি একবার ইনফর্ম করুন। মেয়েটা রাজ্যের বিরক্তি প্রকাশ করে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে না জব রিলেটেড কোনো কাজে এখানে এসেছেন। আমার জানা মতে আপনি স্যারের রিলেটিভও না, তাই মিটিংয়ের মাঝে আপনার জন্য আমি স্যারকে ডিস্টার্ব করতে পারবো না। চাইলে ওয়েট করতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যান গো। মিমের মেজাজ গরম হয়ে গেল মেয়েটার ব্যাপারে, কিন্তু একদিক থেকে মনে হলো মেয়েটা সঠিক, নিজের কর্তব্যই তো পালন করছে। মিম ধ্যানে কেবিনের সামনের সিটে বসে অপেক্ষা করতে থাকেন। অফিসের সকল কর্মচারী অদ্ভুত চোখে দেখছে ওকে। সবার দৃষ্টি এমন, হয়তো মিম কোনো চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা প্রাণী, নয়তো পাবনা ফেরত পাগল। এত করে দেখার কি আছে? বসে থাকতে থাকতে মাথা ব্যথা করছে, এবার অস্বস্তি লাগছে ভীষণ। মিমের ইচ্ছা করছে কেবিনের দরজা ঠেলে রুমে ঢুকে যেতে। এত অপেক্ষা সে কখনো করেনি। তবে দিহানকে অপেক্ষা করিয়েছে ঘন্টার পর ঘন্টা। একদিন তো ইচ্ছে করে কলেজ ছুটির টাইম ভুল বলছে মিম। দিহানের ধৈর্য শক্তি পরীক্ষার প্রবল আকাঙ্ক্ষা ছিল, তাই বলেছে ছুটি জলদি দেবে। এমন বলে দিহানকে পুরো 1 ঘন্টা অপেক্ষা করেছিল। দিহান জিতেছিল সেদিন ধৈর্য পরীক্ষায়, নয়তো ভালোবাসায়। একটুও বিরক্তি কিংবা জেদে দেখা মেলেনি তার চেহারায়। উল্টো বলেছিল, দীর্ঘ অপেক্ষার পর তোমার ঘরমাক্ত মুখশ্রী দেখে হৃদয়ে শীতল স্রোত অনুভব করছি আমি মিম ডিম। অধিক ক্লান্তির মাঝে মিমের অদর দুটো প্রসারিত হয়ে এলো দিহানের সেদিনকার কথা মনে করে। আহা, কতই না মোহনীয় ছিল দিহানে উচ্চারিত সেই বাক্যটুকু। সময়ের স্রোত। মিম এখন বড্ড অবিশ্রান্ত হয়ে পড়েছে। দেওয়ালে আটকানো বিশাল ঘড়ির দিকে তাকাতেই দেখে প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে। এবার খুবই কষ্ট অনুভব করছে মিম। দেওয়ালে মাথা ঠেকে রইলেও আজ কিছুতেই ফিরে যাবে না সে দিহানের সাথে দেখা করা ব্যতীত। কেন থাকবে দিহানের ফোন ব্যস্ত? কেন ভুলে যাবে সে নিজে থেকে নেওয়া দায়িত্বটুকু? নানান চিন্তায় বিভোর মিমের চক্ষুদ্বয় লেগে আসে একটা সময়। যত চেষ্টা করেও খোলা রাখতে পারল না সে। ঘড়ির কাঁটার ঘূর্ণনের সাথে চোখ দুটো ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু গভীর ঘুমে তলিয়ে যাওয়ার মুহূর্তেই গালে শীতল হাতের স্পর্শ পুরো দেহ আকুনি দিয়ে ওঠে। বিস্ফোরিত নয়নের সামনে তাকাতে দেখে দিহান দাঁড়িয়ে আছে, ভ্রু চোখের কুঁচকানো তার। দিহানকে দেখেই সব জমে থাকা রাগ অভিমান মাথাছাড়া দিয়ে উঠল। ঝড়ের বেগে দিকে বিদিক বলে দিহানের কলার আঁকড়ে তুলল মিম। হতবাক দিহান, পাশাপাশি অফিসের সকল স্টাফ। দিহান চারদিকে চোখ বোলায়। পরক্ষণে স্মিত হেসে কোমর জড়িয়ে শূন্যে তুলে নিল মিমকে। সবার উদ্দেশ্যে কড়া সুরে বলে উঠল, সবাই যে যার কাজে যান।
অফিসের সকলের মাঝে কানাঘুষা শুরু হয়ে যায়। দিহান নিজেও ব্যাকুল বনে গেল মিমের কর্মকাণ্ডে। শূন্য তুলে কেবিন নিয়ে এলো। মিমের কোমরে বলিষ্ঠ হাত জোড়া পেঁচিয়ে রেখে প্রশ্ন করে, কি হয়েছে মিম ডিম, এত রাগ? আজ কি কলেজ ছিল তোমার? খুন করবো আমি আপনাকে। এই আপনার দায়িত্ব? আমার পরীক্ষা ছিল আজ, অথচ আপনি ফোনটাও ধরছিলেন না। মাত্র 2 দিন অবহেলা করা শুরু করে দিলেন আমাকে। ভালোবাসা শেষ? আমি অবহেলা একদম সহ্য করতে পারি না। ফেক আপনার ভালোবাসা। রাগের চোটে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে মিমে। দিহানের বুকে মাথা ঠেকিয়ে কেঁদে যাচ্ছে। দিহানের ঠোঁটের কোণে সুপ্তা বাঁকা হাসি ফুটে ওঠে। মিমের কারণের কাছে মুখ নিয়ে ফিসের স্বরে বলল, আমি কি কখনো তোমায় ভালোবাসি বলেছি?